লাস্টের দিন আমরা ছিলাম পাকস্থলীর প্রাচীরে। তো পাকস্থলীর প্রাচীরে আমরা বলছিলাম 5 স্তর, সবার ভিতরের স্তরের নাম ছিল মিউকোসা। এবং মিউকোসা স্তরে আমাদের বেশ কয়েক ধরনের সেল আছে। হ্যাঁ, আমি মিউকোসা স্তরে আমি চলে আসছি কোথায়? লাস্ট স্তর মিউকোসা। মিউকোসা। তো এই মিউকোসা স্তরে আমাদের অনেক ধরনের সেল আছে। তার মধ্যে একটা সেল হচ্ছে মিউকস সেল। মিউকস, আসলে বাংলায় এটা কিন্তু মিউকাস কোষ, বাংলায় উচ্চারণ করে মিউকাস কোষ। আমি এমনি বানানটার জন্য বলছি এটা মিউকস। তো এই সেলের কাজ কি? এই সেলের কাজ হচ্ছে এটা মিউকাস ক্ষরণ করে। মিউকাস ক্ষরণ করে। মিউকাস কি কেউ বলতে পারবা? আর কোনো কিছু এটা ছাড়া? এটা ছাড়া এনি আইডিয়া? হোয়াট ইজ মিউকাস? মিউসিন। আর কিছু? মিউকাস নিয়ে আর কোনো আইডিয়া আছে কিনা কারো? একটা আসছে মিউসিন, প্রোটিন এর কথা বলছে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে না, আমি ওই যে কম্পোজিশনের কথা বলছি। মিউকাসের কম্পোজিশন কেউ বলতে পারবা? কম্পোজিশন কি কি দিয়ে তৈরি? মিউসিন, লবণ আর পানি, এই মিলে হয় মিউকাস। মিউসিন, লবণ আর পানি মিলে হয় মিউকাস। মিউকাস ক্ষরণ করে কে? মিউকস সেল। কোন সেল? মিউকস সেল। আর এই মিউকস সেল থাকে বলে ওই লেয়ারটাকে আমরা বলি মিউকোসা। কি বলি? ক্লিয়ার? কেন মিউকোসা? কারণ মিউকস সেল থাকে, তাই মিউকোসা। মিউকস সেল কি ক্ষরণ করে? মিউকাস। মিউকাস কি দিয়ে তৈরি? মিউসিন, লবণ আর পানি। মিউসিন কি? প্রোটিন। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। যাই হোক, আমরা তাহলে মিউকস সেল মিউকাস ক্ষরণ করে। নাম্বার টু হচ্ছে অক্সিনটিক সেল। অক্সিনটিক সেল, এটা আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল বানানটা ভুল হতে পারে, মেনে নিও। অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা আসবে, এটা ইনফিনিটি স্টার। এই সেল ক্ষরণ করে। অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল কি ক্ষরণ করে? এই সেল, এটা একটা আসে। আর এই সেল কি করে এটা তো তোমরা জানো, যে মিউকাস খাবারকে পিচ্ছিল করে। মিউকাসের কাজ হচ্ছে খাবারকে পিচ্ছিল করা, আর এই সেলের কাজ হচ্ছে খাবারের মধ্যে কোনো জীবাণু থাকলে, ফার্স্ট কাজ হচ্ছে খাবারের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাকে ধ্বংস করা, জীবিত কোনো খাদ্যবস্তু থাকলে সেটাকে মেরে ফেলা, জীবাণু থাকলে ধ্বংস করা, এবং অম্লীয় ভাব তৈরি করা, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করা। এ হলো এই সেলের কাজ। 3টা কাজ বলেছি। কি কি বললাম বলো তো? জীবাণু ধ্বংস করবে, জীবিত খাদ্যবস্তু মেরে ফেলবে, আর কি করবে? অম্লীয় ভাব তৈরি করবে। এটা পরীক্ষায় আসে। নাম্বার 3 চিফ সেল। চিফ সেল বা এটার আরেকটা নাম হচ্ছে জাইমোজেনিক সেল, বা এটার একটা নাম হচ্ছে পেপটিক কোষ, পেপটিক সেল। আচ্ছা, তোমরা তো জানো যে এটা তো বুঝতে পারো তোমরা, যে ধরো তোমাদেরকে আমি দেখাইছি কি এরকম গর্ত দেখাইছি না, এটাকে কি বলছি? পিট। তো এখানে ধরো কিছু সেল হলো আমার জাইমোজেনিক সেল বা চিফ সেল বা পেপটিক কোষ। কেন বলছি? কারণ এখান থেকে কি বের হচ্ছে? এনজাইম বের হচ্ছে না? কি বের হচ্ছে? তাহলে ধরো সাপোজ এখানকার একটা কোষ, সে কথার কথা এখান থেকে মিউকাস ক্ষরণ করছে।
এখান থেকে একটা কোষ হয়তো কি ক্ষরণ করছে, এইচ সেল ক্ষরণ করছে। তাই এই যে আমাদের মিউকাস, এইচ সেল, এনজাইম, এর মধ্যে সব থেকে প্রধান কোনটা? এনজাইম। খাবার ভাঙতে আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট কি? এনজাইম। মিউকাস পিচ্ছিল করতেছে, এইচ সেল এনভায়রনমেন্ট তৈরি করতেছে অ্যাসিডিক, বাট মেন কাজটা করতেছে কি? এই কারণে এনজাইম যে কোষ ক্ষরণ করবে, তাহলে এই কোষটাই হচ্ছে আমাদের কি কোষ? প্রধান কোষ। এজন্য এই কোষের নাম কি? চিফ সেল। যেহেতু এনজাইম ক্ষরণ করে, দেখো জাইম মানেই তো এনজাইম, জেনিক মানে কি? যে জেনেসিস করে। তাহলে জাইমোজেনিক মানে কি? যে কোষ এনজাইম তৈরি করে, যে কোষ। তো যেহেতু এরাই এনজাইম তৈরি করতে, এদের নাম জাইমোজেনিক। নাম কি? যেহেতু এই এনজাইমের নাম কি? পেপসিনোজেন। এনজাইমের নাম কি? পেপসিনোজেন। সুতরাং এটার আরেকটা নাম হলো পেপটিক কোষ। পেপসিনোজেন তৈরি করে, তাই আরেকটা নাম হচ্ছে পেপটিক কোষ। মিল আছে কিনা? এনজাইম তৈরি করে, জাইম তৈরি করে, তার নাম জাইমোজেনিক। এনজাইমের নাম পেপসিনোজেন, তাই নাম পেপটিক। মেন এনজাইম পেপসিনোজেন। এছাড়া যেমন প্রোরেনিনও তৈরি করে, প্রোরেনিন তৈরি করে। তোমাদেরকে আমি শিখাইছি। দেখো এই এন হচ্ছে ডাবল এন, দুইটা এন আছে, দেখো এন এন। আর ষষ্ঠ অধ্যায়ে আমরা যে রেনিন পড়াই, কিডনি থেকে যেটা আসে তার কিন্তু একটা এন। এটা একটু মনে রাখবার বিষয়, এটা একটু উল্টাপাল্টা হবে। দুইটা রেনিন আছে, বাংলা বানান একই, রয়কা নয়সি ন, সব একই, কিন্তু ইংরেজি বানানে একটু পার্থক্য আছে। এটা দুইটা এন আর ওইখানে একটা এন। একবিংশ শতাব্দী, 2 আর 1, আগে 2 পরে 1, 3 অধ্যায়ে 2 আর ওইখানে 1। এবং এইটা হচ্ছে এনজাইম আর ওটা হচ্ছে হরমোন। এটা হচ্ছে এনজাইম আর ওটা হচ্ছে হরমোন। এটা প্রোরেনিন আর ওটা হচ্ছে রেনিন। রেনিন কি করে? ও লিভার থেকে আসা এনজাইমকে অ্যাক্টিভ করে। লিভার থেকে যে এনজাইমটা আসে আমি তোমাদেরকে শিখাইছি, কি এনজাইম? অ্যানজিওটেনসিনোজেন। ওটাকে অ্যাক্টিভ করে। আমি কতদিন তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা তোমরা দেখে নিও প্রিভিয়াস ক্লাসটা। আমরা ছোট্ট করে একটু বলতে পারি। আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে কিডনি থেকে এরকম কি হরমোন আসে? রেনিন। এবং সরি, এটা হচ্ছে যে তোমার হরমোনই বলছে। আর লিভার থেকে কি আসে? অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেনকে কি করে ফেলে সে? অ্যানজিওটেনসিন 1, এটা পড়াইছি এর আগের ক্লাসে আছে, দেখ 1। এরপর একটা কনভার্টিং এনজাইম দিয়ে এটা কি হয়? অ্যানজিওটেনসিন 2 হয়। এই 2টা তখন অনেকগুলা মেকানিজমে ব্লাড প্রেশার বাড়ায়। অনেকগুলো মেকানিজম, কখনো অ্যালডোস্টেরনের সাহায্য নেয়, নিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে ব্লাড প্রেশার বাড়ায়। কখনো এডিএইচ এর সাহায্য নেয়, নিয়ে তোমার অসমো রেগুলেশন করে ব্লাড প্রেশার বাড়ায়। আর কখনো ডাইরেক্ট সরাসরি ভেসেলকে চাপ দিয়ে ব্লাড প্রেশার বাড়ায়। অ্যানজিওটেনসিন এনজিও মানে ভেসেল, টেনশন মানে চাপ। ভেসেলকে চাপ দিয়ে ভেসো কনস্ট্রিকশন করে রক্তনালীকে সংকুচিত করে রক্তের চাপ বাড়ায়। তো যাই হোক, তো আমি বোঝাতে চাচ্ছি যে কিডনি থেকে আসা হরমোনটার নাম কি? রেনিন। কিডনি থেকে আসা হরমোনটার নাম কি? রেনিন। এটা একটা এন। আর এটা কিন্তু হরমোন। আর ওইখানে যেটা পড়লাম আমরা তৃতীয় অধ্যায়ে যেটা পড়ছি সেটা কি? তৃতীয় অধ্যায় যেটা পড়ছি এটার নাম হচ্ছে প্রোরেনিন। এখানে হচ্ছে প্রোরেনিন থেকে রেনিন হবে আর কি, সক্রিয় হলে রেনিন হবে। এগুলাকে সক্রিয় করে কে? এগুলাকে আবার সক্রিয় করে কিন্তু এইচ সেল। এগুলাকে আবার সক্রিয় করে কে? এইচ সেল। এইচ সেল সক্রিয় করলে কি উৎপন্ন হয়? পেপসিন আর কি? রেনিন। বুঝতে পেরেছ? এগুলাকে সক্রিয় করে কে? পেপসিন। তাহলে পেপসিন এইচ সেল, সরি, তাহলে এইচ সেলের আরো একটা কাজ পাইলা, জীবাণু ধ্বংস করা, জীবিত খাদ্যবস্তু মেরে ফেলা, অম্লীয় ভাব সৃষ্টি করা, এবং এই এনজাইমগুলোকে কি করা? সক্রিয় করা। এখন দেখো এগুলা কি আমিষ জাতীয় এনজাইম কিনা? হ্যালো, এগুলো কি জাতীয় এনজাইম? আমিষ জাতীয় এনজাইম। তাহলে আমিষ জাতীয় এনজাইম, মানে বুঝতে চাইছি যে আমিষ জাতীয় খাবারকে ভাঙে। এই এনজাইমগুলো কাকে ভাঙে? আমিষকে ভাঙে। তাহলে তুমি এখন চিন্তা করো তো ভাই, তাহলে আমিষকে ভাঙতে গেলে এই এনজাইমগুলো লাগবে কিনা? এই এনজাইমগুলা যদি পেতে হয় তাহলে এরা তো ঘুমায় থাকে, এই ফর্মে থাকে। এদেরকে সক্রিয় করতে কি লাগে? এইচ সেল। এইচ সেল মানে কি? অ্যাসিড। তুমি খাচ্ছ কি? অ্যান্টাসিড। তুমি খাচ্ছ কি? গ্যাসের ওষুধ।
মুড়ি মুড়কির মতো। আমাদের কোন পরিবারে খায় না গ্যাসের ওষুধ বলো? সব পরিবারে কি মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ আছে না? বিভিন্ন রকমের মুখরোচক গ্যাসের ওষুধ আছে। এই গ্যাসের ওষুধ খায় দেয় কি করে? অ্যাসিড নাই করে দেয়। তাহলে অ্যাসিডের কার্যক্ষমতা নাই, অ্যাসিড নাই, অ্যাসিড হয় সিক্রেশনই করতে দেয় না, এক একটা একভাবে কাজ করে। কোনোটা অ্যাসিড তৈরি হতে দেয় না, কোনোটা তৈরি হওয়ার পরে সেটাকে নিষ্ক্রিয় করে ফেলে। তো অ্যাসিড যদি না থাকে, যারা এরকম মানে উল্টাপাল্টা গ্যাসের ওষুধ খায়, অ্যাসিড যদি নাই করে দেয়, তাহলে এই এনজাইমগুলো তৈরি হবে? তাহলে তুমি আমি যে তো খাবারের ভাঙতে যায় বিপদে পড়বা না? বিপদে পড়বা না? বিপদে পড়বা কিন্তু। তাহলে পরিপাকের সমস্যা হবে, তাহলে প্রোটিনগুলো ঠিকঠাক তুমি ভাঙতে পারবে না। বুঝতে পারছো? উল্টাপাল্টা গ্যাসের ওষুধ খাওয়া যাবে না, গ্যাসের ওষুধ খাওয়া বাদ দিয়ে দিবা। আমি রিসেন্ট একটা জিনিস খাচ্ছি, ওটা ভালোই কাজে দিচ্ছে, নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না। হ্যাঁ না, মানে এগুলা ওই যে মানে ওষুধ আর কি, হার্বাল। হাসির কিছু নাই, হার্বাল ওষুধও দু একটা ভালো আছে, খুব বিক্রি হয়। এটা খুব মানে কাজের জিনিস, আমি দেখতেছি তো। আমি নিজের উপরে প্র্যাকটিস করি, যে কোনো কিছু তোমাদের বলার আগে আমি নিজে আগে ওটা প্র্যাকটিস করি। তো দেখলাম কলকাতা হার্বাল না, এটা হচ্ছে হামদাদের একটা প্রোডাক্ট আছে, কার্মিনা সিরাপটা খুব কাজে দিচ্ছে। আমাদের বাসা থেকে সব গ্যাসের ওষুধ আমি ডিলিট করে দিয়েছি, বলেছি খাইতে গেলে কার্মিনা খাবা একটু করে, দুবেলায় খাওয়ার পরে একটু কার্মিনা খেয়ে নিচ্ছে, জাস্ট ভালোই কাজে দিচ্ছে গ্যাসের ওষুধ হিসেবে। আসলে গ্যাস হওয়ার, অ্যাসিড হওয়ার মূল কারণ হচ্ছে কি জানো? অন্যতম কারণ হলো স্ট্রেস। যদি কেউ স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, তার অ্যাসিড সিক্রেশন কেউ থামাতে পারবে না। অ্যাসিডিটির অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন, মূল কারণ। আর এছাড়া আমাদের খাদ্যাভ্যাস তো আছে, তেল চর্বি ভাজা পোড়া এগুলা খাবার তো আছে। তবে কালকে একটা খাইছি হেভি জিনিস, এটা হচ্ছে তোমার ওই যে ইয়েতে খাইলাম, এই তোমার হলো ওই 0 পয়েন্টে। আমি তোমরা মন খারাপ করেন, বলবো কি? বলবো না, ঠিক আছে থাক। অনেকে বিরক্ত হচ্ছে, যারা পড়াশোনা করতে চায় তারা বিরক্ত হচ্ছে, তাদের কাছে খাওয়াটা মুখ্য না। তো 3টা সেলের নাম পড়লা, এই 3টা থেকেই পরীক্ষায় কমন আসবে। হয় আসবে মিউকাস সেল কে ক্ষরণ করে এটা, অথবা আসবে যে অক্সেন্টিক সেল কি ক্ষরণ করে, অথবা আসবে যে এনজাইম ক্ষরণ করে কোন সেল। বাস এই 3টা ভালো করে পড়বা, এর সাথে আরো 2-3টা পড়বা। যেমন ধরো এর সাথে পড়বা আর্জেন্টাফিন সেল। এখন আর্জেন্টাফিন সেল এটা আসলে তোমাদের বইয়ে ভুল আছে, এখন ভুলটাই পড়তে হবে, কিছু করার নাই। আর্জেন্টাফিন সেল তোমাদের বইয়ে আছে যে এটা গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এটা আসলে ঠিক নয়। তো এখন আছে বই পড়ো। আরেকটা সেলের নাম দিই, তোমরা এই যে ধরো পাকস্থলীর, তো তোমরা এটা জানো কি এমনিতে? দেখো তো পাকস্থলীর এটাকে কি বলে, এই অংশটাকে কি বলে? পাইলোরাস। আর এই অংশটাকে বলে, এটা পাইলোরিক প্রান্ত, এটা কার্ডিয়াক প্রান্ত, আর এতটুকু হলো ফান্ডাস, আর এটা হলো বডি, হোয়াট এভার। এই পাইলোরাসে যে সেল, মিউকোসা তো মানে সবার ভিতরের লেয়ার, বোঝো না? এই লেয়ারটা, এই প্রাচীরটা কয় স্তর? 5 স্তর না? তো সবার ভিতরের স্তর তো মিউকোসা। এই ভিতরের স্তরে এখানে যে সেলগুলো থাকে এগুলোকে বলা হয় জি সেল। এগুলোকে কি বলা হয়? জি সেল। তাহলে 5 নাম্বার লিখতে পারো জি সেল, এগুলো হচ্ছে জি সেল। তাহলে আমি এটা কেন ছবিটা দেখাইলাম, তোমার মাথার মধ্যে একটা জিনিস প্রিন্ট করার জন্য, যে জি সেলের অবস্থানটা হচ্ছে পাইলোরাস। একটু ভিতর থেকে এমসিকিউ হলে অনেক সময় দেয় যে জি সেলের অবস্থানটা হচ্ছে কোথায়? পাইলোরাস। মিউকোসা স্তরে তো বটেই, কোথাকার কোন অংশের মিউকোসাতে? পাইলোরাসের মিউকোসাতে। বুঝতে পেরেছ? তো জি সেল কি হরমোন ক্ষরণ করে? জি সেল ক্ষরণ করে গ্যাস্ট্রিন হরমোন। কি হরমোন? গ্যাস্ট্রিন। খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার প্রশ্ন, যে গ্যাস্ট্রিন হরমোন কি করে? জি সেল গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে। গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায়।
গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায় দেয়। পরীক্ষায় আসবে ভাইয়া যে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায় কে, গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমায় কে। তো আমরা বাড়াইটা শিখলাম, আমরা হরমোন পড়বো তখন আবার পড়বো। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায় কে? গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হরমোন এ গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়ায়। মজার বিষয়টা দেখো কিভাবে ব্যাপারটা ঘটতেছে, দেখো তাকাও। ধরো এটা তোমার পাকস্থলী, বোঝো, এটা তোমার রক্তনালী, বোঝো, ঘটনাটা বোঝো যে তোমার এটা হলো ব্রেন মনে করো, মেডুলা অবলঙ্গাটা। তা এইখান থেকে সিগন্যাল আসতেছে কোথায়? এই অংশে। তো এই অংশে কি আছে? এই অংশে জি সেল আছে। তাহলে জি সেল থেকে কি হরমোন আসতেছে? গ্যাস্ট্রিন হরমোন। সেই হরমোন কোথায় আসতেছে? রক্তে। রক্তের মাধ্যমে এটা কোথায় যাইতেছে? পাকস্থলীর প্রাচীরে। যাই পাকস্থলীর প্রাচীরকে কি করছে? স্টিমুলেশন দিচ্ছে। তো পাকস্থলীর প্রাচীরের মিউকোসা স্তরের সেলগুলা থেকে আবার কি বের হচ্ছে? রস বের হচ্ছে। ওটাকে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রিক জুস। তাহলে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কি করছে? সে বাড়াচ্ছে। তো গ্যাস্ট্রিক জুসের কন্টেন্ট কি? ওগুলাই তো, ওই মিউকাস, ওই এইচসিএল, ওই পেপসিনোজেন, ওই প্রোলেনিন, ওগুলাই তো কন্টেন্ট। বুঝতে পারছো? মানে ব্যাপারটা এরকম যে নিজেই নিজেকে স্টিমুলেশন দেওয়া, নিজেই নিজেকে। মিউকোসা স্তরেরই একটা সেল, সে হরমোন ক্ষরণ করতে, ওই হরমোন যায় আবার ওই প্রাচীরকে কি করতেছে? প্রাচীরের সব সেলকে স্টিমুলেশন দিয়ে রস বের করাচ্ছে। বুঝতে পেরেছ? তো এই কটা আপাতত পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে একটু আবার রিপিট হয়ে যাক, মনে থাকবে এটা, কারণ জি সেল গ্যাস্ট্রিন, মনে থাকবে। জি 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 সেল কি ক্ষরণ করে? গ্যাস্ট্রিন, মনে থাকবে। এনজাইম ক্ষরণ করে যারা, তারা কি জেনাতন কোষ? কেমন কোষ? প্রধান কোষ। কেমন কোষ? চিফ সেল। কেমন কোষ? ওটাই তো মেন কাজ। তাই জাইম ক্ষরণ করে, জাইম, তাই নাম কি? জাইমোজেনিক। কি এনজাইম ক্ষরণ করে? পেপসিনোজেন, তাই এটার নাম কি? পেপটিক সেল। ঠিক আছে না? আর অক্সেন্টিক বা প্যারাইটালের একটু মনে রাখবে, এইচ সেল ক্ষরণ করে। কি ক্ষরণ করে? প্যারাইটাল সাথে তো প্রাচীর, এইচ সেল ক্ষরণ করে। আর মিউকস তো মিউকাস ক্ষরণ করে। মিউকস কি ক্ষরণ করে? মিউকাস। হলো? তাহলে আশা করা যাচ্ছে এটা পারা যাবে। তাহলে আমাদের এই গ্রন্থি শেষ। এবার চলে আসো, তাহলে এবার চলে আসো আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থিতে আসো। আন্তরিক গ্রন্থিতে আসো। তো অন্ত্রের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? অন্ত্রের প্রাচীর সেম। অন্ত্রের প্রাচীর কি? সেম, ওই পাকস্থলীর প্রাচীরের মতোই। কয়টা? 5টা স্তর। সেরোসা, পেশি, সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা, মিউকোসা। উচ্চারণগুলো সুন্দর, একবার পড়ে নিলে তোমার মানে মুখের মধ্যে এমনি চলে আসবে। তো সবার শেষের স্তর হচ্ছে মিউকোসা। সবার শেষের স্তর কি ভাই? মিউকোসা। তো ওই মিউকোসা স্তরের যে কোষগুলা, তুমি পাকস্থলীতে কি দেখছো? পাকস্থলীতে দেখছো এই যে ভাঁজ, যেটাকে তোমরা কি বলছো? ভাঁজটাকে বলছো রুগী। কি বলছো? রুগী। আর ক্ষুদ্রান্তের প্রাচীরে তুমি এটাকে এই অংশ না বলে তুমি এটাকে এই অংশটাকে হাইলাইট করবা। আঙ্গুলের মতো অভিক্ষেপ। আঙ্গুলের মতো অভিক্ষেপকে কি বলা হয়? ভিলাই। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরে কি থাকে? ভিলাই। তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই বা মাইক্রোভিলাই থাকবে। তো ভিলাই আরো ভাগ হবে। ধরো এটা একটা ভিলাই, এই ভিলাইটা আরো যখন ভাগ হবে তখন সেটাকে কি বলবা? মাইক্রোভিলাই। এটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। তো ভিলাই কি করে? শোষণ তল বৃদ্ধি করে, অ্যাবজর্পশন। ধরো ব্যাপারটা এরকম, খুবই সিম্পল আইডিয়া, তোমরা আইডিয়াটা বোঝো। তুমি যদি চিন্তা করে দেখো যে এই বিল্ডিং যদি একতলা থাকতো তাহলে শুধুমাত্র সেলার আরব থাকতো। বিল্ডিং 2 তলা 3 তলা হয়েছে, আমরা নিতে পারছি। বিল্ডিং আরো 4 তলা হয়েছে, তাসিক নিয়েছে। আরো 1 তলা হয়েছে, আরো একটা কোচিং নিয়েছে। আরো 1 তলা হয়েছে, ম্যাচ হয়েছে। আরো 1 তলা হয়েছে, হয়নি আর। যাই হোক, তাহলে কাজের কর্মক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। তলা যত বাড়বে তত বেশি ওয়ার্ক অপরচুনিটি থাকবে কিনা? তো যদি এখানে একটাই সারফেস হয় তাহলে এই সারফেসে রক্তনালী একটাই থাকতে পারবে, এরকম। বুঝতেছো? কিন্তু আমার সারফেস যখন অনেকগুলা,
আমার সারফেস যখন অনেকগুলা, তখন এই ভাঁজে ভাঁজে আমার কি ঢুকে যাবে? প্রচুর রক্তনালী ঢুকে যাবে। তাহলে আগে যে শ্বসন হতো একটা সারফেস থেকে, এখন সারফেস বেশি হওয়ার কারণে শ্বসন কি হবে? বুঝতে পেরেছো কি? নল থেকে বেশি বেশি আমি কি করব? রক্তে উঠবো আর কি, বুঝতেছো? আর এখানে তো জাস্ট খালি একবারই উঠতে পারবো আর কি, বুঝতে পারছো কি? তাহলে এটা কি করে? অ্যাবজর্পশন, শোষণ তল বৃদ্ধি করে। এতটুকু জানলেই হয় যে মাইক্রোভিলাই কি করে? শোষণ তল বৃদ্ধি করে। মাইক্রোভিলাই কি করে আপু? শোষণ তল বৃদ্ধি করে। অ্যাবজর্পশন মানে কি? শোষণ মানে কি? খাদ্যনালী থেকে জিনিসটাকে টাইনে রক্তের মধ্যে নিয়ে আসে, দিস ইজ অ্যাবজর্পশন। তো শোষণ তল, সারফেস যদি ভাঁজ হয়ে থাকে আঙ্গুলের মতো, তাহলে অনেকগুলো সারফেস হয়ে গেল, তাহলে কি হলো? আমার তল বেড়ে গেল না? শোষণ তল বৃদ্ধি করে। এখন আসো আন্তরিক গ্রন্থির তালে প্রাচীর ভিতরের স্তরের নাম মিউকোসা, তার উপরে কি আছে? মাস্কুলার মিউকোসা, তার সাবমিউকোসা। তোমরা একটু জেনে রাখো যে সাবমিউকোসা স্তরে একটা গ্রন্থি থাকে, সাবমিউকোসা স্তরে একটা গ্রন্থি থাকে, এর সাবমিউকোসা স্তরে একটা গ্রন্থি থাকে, আর মিউকোসা স্তরে গ্রন্থি থাকে। সাবমিউকোসা স্তরে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে ব্রুনার্স গ্রন্থি। পরীক্ষায় আসবে নিচের কোনটি আন্তরিক গ্রন্থি, এই কোন স্তরে থাকে এটা আসবে না, তাও তোমরা জেনে রাখলা। আজমল স্যারের বইয়ে এইভাবে প্রেজেন্ট করা নাই, এই প্রেজেন্টেশনটা করা আছে কাজল ব্রাদার্সের বইয়ে আছে এরকম, আলিম স্যারের বই না, কাজল ব্রাদার্সে আছে এরকম, যে সাবমিউকোসা স্তরে আছে ব্রুনার্স গ্ল্যান্ড, আর মিউকোসা স্তরে আছে আরেক ধরনের গ্ল্যান্ড, ওটার নাম হচ্ছে ক্রিপ্স অফ লিভারকুন। ক্রিপ্স অফ লিভারকুন, ক্রিপ্স অফ লিভারকুন, এটা আছে মিউকোসা স্তরে। সাবমিউকোসা স্তরে আছে ব্রুনার্স গ্ল্যান্ড, নামটা একটু মনে রাখতে হবে। ব্রুনার্স গ্রন্থি, আন্তরিক গ্রন্থির নাম ব্রুনার্স গ্রন্থি। আর ক্রিপ্স অফ লিভারকুইন এটা হচ্ছে আছে তোমার মিউকোসা স্তরে, খুব ইম্পর্টেন্ট। বিরাট কোহলি, এক কালি কালি কালি, আনুষ্কা ডাকে না মাঝে মাঝে কোহলিকে, এক কালি কালি, বিরাট কোহলি। ক্রিপ্স অফ লিভারকুন, এটা কোন স্তরে আছে? মিউকোসা স্তরে। আর সাবমিউকোসা স্তরে আছে ব্রুনার্স গ্ল্যান্ড। এখন এই কিডস অফ লিভারকুনের কিছু সেল আছে, সেলগুলোর নাম একটু পড়তে হবে। কিডস অফ লিভারকুনের কিছু সেল আছে, সেলগুলোর নাম কি? সেলগুলোর নামের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে গবলেট সেল, গবলেট কোষ। গবলেট কোষের বাংলা হচ্ছে পান পাত্র কোষ। পান পাত্র মানে কি? পান মানে পান করা মানে কি? এই পান মানে হচ্ছে শরাব পান করা, মানে মদ খাওয়া। তো এই শরাব পান করা রাজা বাচ্চাদের শরাব, ওইটার স্টাইলটা দেখবে নিচের দিকে সেরকম স্ফীত, শরাবের পেয়ালা যেটা নিচের দিকে স্ফীত, ওই রকম আকৃতির দেখতে হয়। এইরকম ধরো বাল্বের মতো, ওরকম না। তাহলে পানপাত্র কোষ বা গবলেট কোষ, এটা একটা ইনফিনিটি স্টার, এটা একটা বিতর্কিত প্রশ্ন। আমি এক কথায় সলিউশন করে দিচ্ছি। প্রশ্ন আসবে যে গবলেট কোষ কোথায় বেশি থাকে, এটা একদম র্যান্ডাম কোশ্চিন। তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটবা, দেখবা কত আবার আসছে, মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, একাডেমিকে আসছে, সব জায়গায় আসছে, যে গবলেট সোয়েল কোথায় পাওয়া যায়। প্রথম কথা, কোথায় পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। গবলেট সেলের কাজ কি আগে সেটা বোঝো। গবলেট সেলের কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? মিউকাস। মিউকাসের কাম কি? পিছলা করা। মিউকাসের কাজ কি? পিচ্ছিল করা। তাহলে কি হবে? পায়খানাটা সুন্দরভাবে বের হয়ে যাবে। তাহলে এখন তুমি আইডিয়াটা বোঝো, এই কোষের মেন কাজ কি? তোমার প্রোডাক্টকে সুন্দর মতো নিচের দিকে নিয়ে যাওয়া। তাহলে এখন বলো, যত উপর থেকে নিচের দিকে যাবা ভাই, তত গবলেট সেলের পরিমাণ। তাহলে এখন আমাকে বলো, ডিডেনামে বেশি না জেজুনামে বেশি? জেজুনামে বেশি না ইলিয়ামে বেশি? ডিডেনাম জেজুনাম ইলিয়ামে বেশি নাকি সিকামে বেশি? ডিডেনাম জেজুনাম ইলিয়াম সিকাম মানে ক্ষুদ্রান্ত, তাহলে ক্ষুদ্রান্তে বেশি না বৃহদান্ত্রে বেশি? বেদান্তের মধ্যে সিকামে বেশি না কোলনে বেশি? কোলনে বেশি না রেকটামে বেশি? আইডিয়া ক্লিয়ার? যত নিচের দিকে যাবা তত মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ বেশি। শেষ। গবলেট কোষ গেল।
আর একটা আছে হচ্ছে প্যানেথ কোষ। প্যানেথ কোষ, প্যানেথ কোষ কি ক্ষরণ করে? লাইসোজাইম। লাইসোজাইম কি চিনো? এনজাইম। লাইসোজাইম এ কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, অনেক জায়গায় থাকে লাইসোজাইম, তাই না? চোখের পানি, লালা, ঘাম, অনেক জায়গায় থাকে লাইসোজাইম থাকে, ব্যাকটেরিয়া ধ্বংসকারী। প্যানেথ কোষ। আরেকটা পড়তে পারে, এখানেও আর্জেন্টাফিন কোষ আছে। এইগুলা পড়লে ভালো লাগবে, এই দুটাই মেনলি পরীক্ষায় আসে। আর্জেন্টাফিন কোষ, এই দুটা পড়লেই হবে। গবলেট আর প্যানেথ। আর কিছু মাইক্রোভিলে শোষণক্ষম কিছু কোষ থাকে, সেটা তো বললাম। শেষ। তাহলে এই হয়ে গেল আমাদের আন্তরিক গ্রন্থি। মোটামুটি এই এতটুকু পড়লে। আন্তরিক গ্রন্থি থেকে যে রস বের হয় তার নাম কি? আন্তরিক রস বা সাকাস এন্টেরিকাস। সাকাস এন্টেরিকাস। আমরা তোমাদের এই ব্যাচ নিয়ে একটু শঙ্কিত। তোমাদের পারফরমেন্স এই ব্যাচে তোমাদের তো ভালো আছে স্টুডেন্ট কিছু, মানে আমাদের যেটা 23 ব্যাচ, মানে এরা তো বুঝতেই পারছো দুর্দান্ত রেজাল্ট করে গেছে। 24 ব্যাচ নিয়ে আমরা শঙ্কিত। 24 ব্যাচের রেজাল্ট এত হবে কিনা, তোমাদেরকে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। 26কে নিয়ে সংখ্যা কম। হ্যাঁ, 26 ব্যাচ ভালো আছে। তো তোমাদের কয়েকজন হাতে গোনা পারফর্মার আছে, এর বাইরে বেশি জন পারফর্ম করার মতো নাই। মানে এটা নিয়ে আমি একটু চিন্তিত। ঈদের পর আমরা তোমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, আমাদের ছাত্র জীবনের যে প্রবলেম, প্রথম প্রবলেম হচ্ছে আমাদের পড়তে ভাল লাগে না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যাও একটু পড়ি মনে থাকে না। তৃতীয় প্রবলেম হচ্ছে পড়তে গেলে ঘুম লাগে। চতুর্থ প্রবলেম হলো কিছুই ভাল লাগে না, কি করছি কেন করছি, মানে উদাস উদ্ভ্রান্ত একটা জীবনের কোনো লক্ষ্য নাই, গতি নাই, কিছু নাই। এই সার্বিক বিবেচনায় আমরা তোমাদের কাউন্সিলিং, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য প্রত্যেক মাসে মাসে আমরা আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে আমরা মেন্টাল ট্রেনিং দেওয়ার উদ্যোগ নিয়েছি। ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা এটা করব। তোমরা দোয়া করো যেন এটা হয়। এটা হলে একটা ম্যাসিভ পরিবর্তন হবে সমাজের মধ্যে। দোয়া রাখো যেন এটা হয় এবং তোমাদের যাতে কাজে লাগে। মেন্টাল ট্রেনিং কিছু বিষয় আছে, যেমন তোমার নিঃশ্বাস। এই নিঃশ্বাসকে কাজে লাগিয়ে তুমি জীবনের অনেক প্রবলেম নিজে নিজেই সলভ করে ফেলতে পারো। ব্রিদিং টেকনিক আছে কিছু, কিছু বৈজ্ঞানিক, কিছু স্পিরিচুয়াল, কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলা জীবনে একটু খালি তোমাকে ধরিয়ে দিলে, সব কিছু তো আর দেওয়া হবে না, কিন্তু যতটুকু দিলে তোমার লেভেলে তুমি কি করতে পারবা, নিতে পারবা, প্লাস ওটাকে বাস্তবায়ন করতে পারবা। আমরা তোমাদেরকে কোনো মোটিভেশন দিব না, মোটিভেশন কাজ করে না। মোটিভেশন কিভাবে কাজ করে? মোটিভেশন দিলে সাময়িক কি তৈরি হয়? ডোপামিন। কি তৈরি হয়? ডোপামিন তৈরি হলে খুব ভাল লাগে, তখন মনে হয় যে আজকে থেকে একদম পড়ালেখা করে ফাড়ায় দেব। যখন কেউ ভালো মোটিভেশন দেয়, এই মোটিভেশন কতক্ষণ থাকে? বাড়ি যাওয়ার আগ পর্যন্ত। বাড়ি গেলে আবার যে সেই যে লাউ সেই কদু। তো এই কারণে আমরা প্রসেসটা খুঁজতে হবে আমাদের, মোটিভেশন নয়, প্রসেস, যে কি প্রসেসে আমার এই প্রবলেমটা সলভ করে। আর জীবনটা শুধুমাত্র মেডিকেলে চান্স পাওয়া না, ভার্সিটিতে চান্স পাওয়া না, বা বইতে চান্স পাওয়া না, এটাই লক্ষ্য হওয়া উচিত না। হ্যাঁ, এটা আমার আলটিমেট, আমার সাময়িক লক্ষ্য এটা, বাট আলটিমেট গোল ভিন্ন থাকবে। তো এই লক্ষ্য পূরণের জন্য আমাদের আপাতত এই লক্ষ্য পূরণের জন্য আমরা কি করতে পারি, যেটাই হোক, আমাদের একটা সুন্দর মানসিক অবস্থা তৈরির জন্য, যাতে আমরা খুব মানে একটা পিসফুল সোসাইটি তৈরি করতে পারি। তা আপাতত তোমাদেরকে দিয়ে আমাদের যাত্রা শুরু। ইনিশিয়ালি তোমরা আসবা, দেন তোমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আমরা বসবো, দেন আমরা এটাকে আরো একটু বিস্তৃত করার ইচ্ছা আছে, এবং এটা কোর্স ফ্রি অফ কস্ট, এবং তোমাদের এটা চলতে থাকবে, আমাদের স্টুডেন্টরা ফ্রি অফ কস্ট। শেষ। তাহলে গেল, এরপর চলে আসো। তাহলে গ্রন্থি সব শেষ, এবার তাকাও। তাহলে পৌষ্টিক গ্রন্থি, আমি লালা গ্রন্থি পড়লাম,
পাকস্থলী, পরিপাক গ্রন্থি পড়লাম পাকস্থলীর প্রাচীরের, ফাইন করে পড়ছি অগ্নাশয়, খুবই ফাইন করে পড়েছি যকৃত। তো যকৃত শেষ, অগ্নাশয় শেষ, পাকস্থলী শেষ, পেটের নাড়ি ভুঁড়ির গ্রন্থি শেষ, উপরে লালা গ্রন্থি শেষ, আর তো কিছু নাই, সব শেষ। এবার নলটা, নলের মধ্যে অল্প দুই একটা জিনিস আছে প্লিজ। আর তোমাদের বড় সমস্যা হচ্ছে তোমরা আন্তরিক কম। এই আন্তরিকতা কিভাবে বাড়ানো যায় এর বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ এর মধ্যে কাজ করেছি, এগুলো অ্যাপ্লিকেশন শুরু হবে এদের পর থেকে। পরিপাক নালী, তোমাদের এই অমনোযোগী ভাবটা, তোমরা যে অমনোযোগী, এই মনোযোগ বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করেছি, যেগুলো আমরা এদের পরে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। যারা ভালো তারা তো বেনিফিটেড হবেই, যারা একটু মধ্যম বা আরেকটু লো আছো তাদেরকে আমরা একটু টেনে তোলার চেষ্টা করবো আরো। পরিপাক নালীর মোট দৈর্ঘ্য কতটুক, এটা ভার্সিটির পরীক্ষায় আছে যে 8 থেকে 10 মিটার। ভার্সিটির পরীক্ষাগুলোতে আসে পরিপাক নালীর দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। তো পরিপাক নালীর শুরুটা কি দিয়ে হয়? মুখের ছিদ্র, হাঁ করো, ঢুকে গেলাম মুখের মধ্যে, কি বের হলো? মুখের গহ্বর পাওয়া গেল। মুখের গহ্বরে দুইটা জিনিস আছে, একটা হলো জিহ্বা আর একটা হলো দাঁত। মাশাআল্লাহ, দাঁত এবং জিহ্বা নিয়ে পরে কথা বলছি। আসলে পরে বলার কিছু নাই, তাও পরেই বলবো। এরপরে চলে আসলো গলবিল। গলবিল হচ্ছে সেই জায়গা যেটাকে বলা হয় গলার বিল বা ফ্যারিংস। ফ্যারিংসের 3টা পার্ট তোমরা জানো, নেজোফ্যারিংস নাকের সাথে, মুখের সাথে ওরোফ্যারিংস, আর ল্যারিংসের সাথে ল্যারিঙ্গোফ্যারিংস। তো গলবিলের এখান থেকে তোমরা যেটা পড়বা যে গলবিলের লেন্থ কত যেন বলছে, জানো 12.5 মনে হয়। একটু বই দেখে হেল্প করো আমাকে যদি সম্ভব হয়। গলবিল, এরপরে আছে হচ্ছে অন্ননালী। সংখ্যাগুলো বইয়ের সাথে মিলাই নেবা, না মিললে নিজে ঠিক করে নিবা। ইসোফেগাস, এটা আমরা আগে পড়তাম 25, এখন মনে হয় কত আছে, 23 থেকে 25 সেন্টিমিটার আছে মনে হয়, একটু দেখে নিও। হ্যাঁ, অন্ননালীর পরে কি আসবে? পাকস্থলী, স্টোমাক। পাকস্থলীটা গত বছরের থেকে একটু কমেছে এবার দৈর্ঘ্য প্রস্থ। গত বছর, আগের বছর দৈর্ঘ্য ছিল 30.5 মতো, প্রস্থ ছিল 15.2 এর মতো। তো এবছর আলহামদুলিল্লাহ দৈর্ঘ্য রাউন্ডে চলে আসছে 30, প্রস্থ রাউন্ডে চলে আসছে 15, 30 এবং 15 সেন্টিমিটার। আমাদের বই খুবই অদ্ভুত, বছরে বছরে আমাদের বিভিন্ন জিনিস কম বেশি হয়, হার্ট ছোট হয়ে যায়, ওজন কমে যায়, হয়। আমরা আজমল স্যারের পাকস্থলীর ওজন পাইলাম, সরি ওজন না, দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 15 সেন্টিমিটার। এটা কিন্তু একটু দেখতে হবে বইয়ে। হ্যাঁ, আমি মুখস্থ বলতেছি, আমার তো এখন ব্রেন আগের মতো নাই, আমাকে দেখতে যতই ছোট লাগুক, মানে বয়স হয়েছে, তোমরা বুঝতে পারছো না যে আমার বয়স কত বেশি। মানে তোমাদের চোখের সামনে যারা এখন তোমাদের অনেকের আইডল, তারাও আমাদের ছাত্র, আমাদের বয়স কিন্তু একটু বেশি। আবার আমাদের থেকেও বড় উজ্জ্বল ভাইরা, আমাদেরও 3-4 বছরের বড়, বুঝতে পারছো? তো আমাদেরও ধরো যে ওনাদের মতো বয়স হলে আমি আর পড়াতেই পারবো না। তা এখন একটু আমাদের কি হয়ে গেছে, একটু ডেমেনশিয়া, একটু ভুলে যাওয়া, একটু, এইটা খুব স্বাভাবিক। এই গেল, এরপরে কি পাবা? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত আর কি পাবা? বৃহদান্ত্র। ভাইয়া, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হলো 6 থেকে 7 মিটার আর বৃহদান্ত হলো 1.5 মিটার। তাহলে কেমনে এটা বড় হলো? কারণ এইটা হচ্ছে এরকম, নলটা এত মোটা, আর এটার নলটা হচ্ছে এরকম, তার মানে এটা হলো চিকনি আর এটা হলো চামেলি। এই কারণে এটাকে কি বলা হচ্ছে? বৃহদান্ত্র। বুঝতে পেরেছ? ব্যাস, লুমেনটা বড়। এই গেল। এবার আসো, ক্ষুদ্রান্তের কি কি অংশ আছে তোমরা জানো? ক্ষুদ্রান্তের অংশ আছে 3টা না? ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম। ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম। তো পারলে একটু ডিওডেনামের দৈর্ঘ্যটা পড়ো, 25 সেন্টিমিটার মনে হয়। হ্যাঁ, ইউ আকৃতির, ইউ আকৃতির। যত জায়গায় 25 পাবা, সেই 25 গুলো একটু পরে ফেলবা।
25 খুব স্যারদের পছন্দ। ডিডেনাম আছে, ইউরেটার আছে, পাকস্থলীর কি ইউসেফেগাস আছে, এরকম এগুলা অনেকগুলাই 25। জেজোনাম মনে হয় কতখানি দিছে জানো, 2.5 মিটার মনে হয় দিছে নাকি। আর ইলিয়াম মনে হয় 5 ভাগের 3 ভাগ, 3/5। মানে পুরা ক্ষুদ্রান্তকে যদি 5 ভাগ ধরো তার 3 ভাগ হচ্ছে ইলিয়াম। একটু মিলিয়ে নিও প্লিজ। এবার আসো বৃহদান্ত্র। বৃহদান্ত্রের মধ্যে কি কি আছে তোমরা সকলে জানো যে সিকাম, কোলন আর হলো রেকটাম। বহুত পরীক্ষায় যারা কম পড়াশোনা করো, দুর্বল মনে করছো নিজেকে, তারা জেনে রাখো ক্ষুদ্রান্তের এটাই পরীক্ষায় আসছে বহুতবার, যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ। হাস্যকর, বাট এটাই পরীক্ষায় আসছে। ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম। নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ? ওই সিকাম, কোলন আর রেকটাম। এর মধ্যে কোলনের মধ্যে তুমি তো জানো যে কোলনের মধ্যে কয়টা অংশ আছে। এই দেখো, তাকাও, তোমার প্রথমে কি ডিউডেনাম, ইউ আকৃতির ডিউডেনাম, এই যে মুখ আ পাকস্থলী, এরপরে ডিউডেনাম, এরপরে কি জেজোনাম, এরপরে কি ইলিয়াম, এরপরে কি সিকাম, হলো সিকাম, এরপরে কোলন উঠতেছে, কোলন, এরপরে কি হচ্ছে অনুপ্রস্থ, তাহলে এটা ঊর্ধ্বগামী, এটা অনুপ্রস্থ, এটা নিম্নগামী, এরপরে এখানে আসে একটু সিগময়েড, তারপরে রেকটাম, তারপরে পায়ুছিদ্র। এই 8 নাম্বার হলো আমাদের বিউটিফুল পায়ুছিদ্র। তো কোলনের মধ্যে তাহলে কি পাইলাম? অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, আর একটা হচ্ছে কি সিগময়েড। কোলন। তো এখান থেকে কিছুই লাগবে না, শুধু বৃহদান্ত্রের দৈর্ঘ্যটা খালি পড়বা। বৃহদান্ত্রের অংশ, বৃহদান্ত্রের দৈর্ঘ্য। আরেকটা জিনিস লাগবে, তোমরা সকলেই হয়তো জানো বা জানো না, আশা করছি জানো। সেটা হলো, তোমরা জানো যে এই যেটা ডিউডেনাম, ডিউডেনামের পরে এরকম জেজোনাম, ইলিয়াম, এগুলা হচ্ছে মনে করো, হ্যাঁ, এই যে ইলিয়াম মনে করো। আর ইলিয়ামের শেষ হলে এখানে কি আসবে? সিকাম। সিকামের পরে কি যাবে? এখানে কোলন যাবে, কোলন, 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 এরকম সিগময়েড কোলন, তারপরে রেকটাম, আলহামদুলিল্লাহ, তারপরে পায়ুছিদ্র। সেটা কথা না, কথা হচ্ছে এই জায়গাটাতে তাকাও, এই যে এই জায়গাতে, ভাই এই জায়গাতে কি থাকে? অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স কোন জায়গায় থাকে? ক্ষুদ্রান্তের শেষ অংশ আর বৃহদান্ত্রের শুরুর অংশ, এই সংযোগ স্থলে, বা অনেকে বলে সিকামের সাথে। তাহলে ইলিয়াম আর সিকামের সংযোগ স্থলে কি থাকে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে। অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয় আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। অপারেশন করতে হয়। সাময়িক অনেকে ওষুধপত্র খেয়ে কিছুদিন হয়তো সাপ্রেস করে রাখে, বাট পরে আলটিমেটলি অপারেশন করতেই হয়, নাহলে ওটা একদম একটা বড় লাম্প হয়ে, অ্যাপেন্ডিকুলার লাম্প বাস্ট হয়ে তুমি মরেও যেতে পারো। নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় এটাকে, কোনো কাজ নাই তাই বলছে। আমাদের শরীরের এরকম অনেকগুলা নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন চোখের এই যে উপপল্লব, নিকটেটিং মেমব্রেন, এই যে চোখের ভিতরে টান দিলে যে মাংসের মতো বের হয় ওইটা। কানের পেশি আছে, কান অনেকে কান নাড়াতে পারে, কানের পেশি। আমাদের পুচ্ছাস্থি, এগুলা আর কোনো কাজ নাই, এগুলা নিষ্ক্রিয় অঙ্গ আছে। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ, তার মধ্যে অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ। 11 অধ্যায় আছে সেকেন্ড পেপারে, হোয়াট এভার। তাহলে শেষ। আর কি লাগবে দেখো, তাহলে তোমাদের এটা কাজ হলো খালি এটার দৈর্ঘ্য পড়া, 6 থেকে 7 আর 1.5 মিটার। পারলে একটু ডিডোনামটা পড়ো, আর এখান থেকে পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থ পড়লে, আর অন্ননালীর দৈর্ঘ্য পড়লে, আর গলবিলীর দৈর্ঘ্য, শেষ। জিহ্বাতে আসো, তাকাও, জিহ্বাতে কি পড়বা? এই যে তোমার জিহ্বা, তুমি মনে রাখো জিহ্বাতে মিলতি, মিষ্টি, লবণ, অম্ল, তিতা, মিলতি। এই তাহলে জিহ্বার একদম সামনে মিষ্টি টেস্ট বার্ড আছে। টেস্ট বার্ড 5 থেকে 10 দিন পর পর রিপ্লেস হয়, জানো তো? 5 থেকে 10 দিন পর পর টেস্ট বার্ড রিপ্লেস হয়। এগুলো আসলে সেন্সরি নার্ভ এন্ডিং কিছুটা। তাহলে এর সামনে হচ্ছে মিষ্টি টেস্ট বার্ড আছে মিষ্টির জন্য,
মিষ্টির ঠিক পিছনেই অগ্রভাগের দুই পাশে আছে লবণ, আর একদম পিছনে আছে তিতা, তিতার সামনে আছে মানে অম্ল। তাহলে আসলে কিন্তু মিষ্টি, লবণ, অম্ল, তিতা, ঝালের কোনো স্বাদ নাই। ঝাল হচ্ছে একটা ইরিটেশন। আর একটা স্বাদ আছে উমামি বলে, মাংসের যে স্বাদ, মাংসের যে স্বাদ, এটাকে বলে উমামি। মামা না, ও মামি, উ মামি, উ মামি, উমামি স্বাদ। তো যাক, আমাদের বইয়ে নাই, আমরা এই কটাই পড়বো। মিষ্টি, লবণ, অম্ল, তিতা, মিলতি মনে রাখবা, পরীক্ষায় অনেক সময় আসে। 5 থেকে 10 দিন পর পর রিপ্লেস হয়, জিব্বা পড়া শেষ। আর জিব্বা লাগে থাকে ফ্রেনুলাম। কি দিয়ে লেগে থাকে? ফ্রেনুলাম। মুখে গহ্বর পর আটকানো থাকে ফ্রেনুলাম দিয়ে। ফ্রেনুলাম, 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 জিব্বা ফ্রেনুলাম দিয়ে আটকানো থাকে। দাঁতে আসো, দাঁত। দাঁত থেকে কয়েকটা কথা পড়বো, দিয়ে চলে যাব। আজকে খুবই কম পড়াইলাম। দাঁতের মধ্যে কি আছে দেখো, 3টা কথা আগে পড়বা। একটা হচ্ছে ডাইফিডন্ট, ওয়াও। একটা হলো ডাইফিডন্ট, ডন্ট বানানটা এভাবেই থাক, ডাইফিডন্ট থেকে ডন্ট। হ্যাঁ, ডাইফিডন্ট মানে হচ্ছে দুবার দাঁত ওঠা। কয়বার দাঁত ওঠা? আমাদের দাঁত একবার পড়ে যায়, আর একবার ওঠে। আরেকটা হলো থেকোডন্ট, থেকোডন্ট, থেকোডন্ট শব্দের অর্থ আমাদের দাঁত মাড়ির ভিতরে ঢুকে থাকে, মানে প্রথিত। ভালো ভাষা দিলাম, আরে ভাষা। মাড়ির ভিতরে প্রথিত, মাড়ির ভিতরে ঢুকে থাকে আমাদের দাঁত, মাড়ির ভিতরে প্রথিত, মাড়ির ভিতরে প্রথিত। আরেকটা পড়তে হবে হেটারোডন্ট, হেটারোডন্ট। হেটারোডন্ট মানে আমাদের বিভিন্ন ধরনের দাঁত থাকে, বিভিন্ন ধরনের দাঁত। কি কি ধরনের দাঁত থাকে আমাদের? আমাদের কি কি ধরনের দাঁত থাকে? ইনসিসর, ক্যানাইন, ইনসিসর, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসরের বাংলা কি? কর্তন। আর ক্যানাইনের বাংলা কি? ছেদন। প্রিমোলার অগ্রপেশন, মোলার পেশন। দাঁতের সংকেত আমরা লিখি কিভাবে? I2C1 P2, I2C1 P2 M3, এইভাবে I2C1 P2 M3। আমাদের দাঁতে আমরা মুখটাকে 4 ভাগে ভাগ করে ফেললাম। এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট। উপরের পার্টে কি থাকে? I2C1 P2 M3 থাকে। এই পাশেও কি থাকে? I2C1 P2 M3 থাকে। দেখো দাঁতে হিসাব করো, 2 আর 1 3, 2 5 3 8, অর্ধেক 8, এই বাকি অর্ধেক 8, 8 আর 8 16, 8 আর 8 16। নিচেও তাই, I2C1 P2 M3, I2C1 P2 M3। এই হলো দন্ত সংকেত। তো আমরা এই 16 দুগুণে 32, তো আমরা তো এত কিছু লিখি না। আমরা দন্ত সংকেত বললে দেখো এভাবে লিখে দিই, তাকাও আমরা এভাবে লিখে দিই, জাস্ট বলে দিই যে I2C1 P2 M3 ইন্টু 2, উপরে আবার নিচেও কি I2C1 P2 M3 ইন্টু 2। তাহলে হিসাব কত হয়? বলে 8 দুগুণে 16, নিচেও 8 দুগুণে 16, তাহলে উপরে 16 নিচের 16। এই প্রথম 16কে 16 দিয়ে ভাগ করে 32 লিখলাম। এখান থেকে পড়তে হবে থার্ড যে মোলার, থার্ড যে মোলার সেটাকে আমরা কি বলি? আক্কেল দাঁত। ভাইয়া তুমি একটা জিনিস বোঝো, তোমার দাঁতের হিসাবটা দেখো, লিখে নাও, যারা লিখতেছো একটু লিখে নাও, আমি এক্ষুনি ছেড়ে দেব। তোমরা একটা হিসাব করো, এটা ধরো ইনসিসর, একটা, দুইটা, I2 গেল। এবার C1, C1 মানে কোনটা? ভ্যাম্পায়ারের মতো যে দাঁতটা,
এরপরে কি আছে পি মোলার 2টা, I2C1 P2, এরপরে M3 3টা, M3 কয়টা 3টা। এই থার্ড মোলারকে আমরা কি বলি আক্কেল দাঁত। তাহলে আক্কেল দাঁত প্রত্যেকটা কোণাতে একটা করে আছে না নাই? তোমার একটা উঠেছে, তার মানে তোমার যদি কারো যদি একটা উঠে তো উঠলো, না উঠলে 4টায় যদি না ওঠে তাহলে তার 28টা দাঁত। কয়টা দাঁত? 28টা দাঁত। একটা কোনো দিকে যদি ওঠে, ওঠার সময় ওর কোনো জায়গা নাই ওঠার জন্য, কারণ ঠেলে ঠেলে ওঠে, তো এই জন্য ব্যাপক বিনোদন হয় তখন। আক্কেল দাঁত 4 কোণাতে 4টা যখন উঠতে লাগে। তো অতএব তোমার কিন্তু 32টা দাঁত এখনো হয় নাই ভাইয়া। তুমি যদি বলো যে থাপ্পড় দিয়ে 32টা দাঁত খুলে ফেলাবো, বলা ঠিক হবে না। কয়টা বলবা? না, বলবা যে 32টা দাঁত খুলে ফেলবো যদি থাকে। যে কটা থাকে সে কটা বলবা, আগে শুনে নিবা কয়টা দাঁত আছে তো, বা বলবো আক্কেল উঠেছে কিনা। যদি না ওঠে তাহলে হিসাব করে বলবো 28টা, 128টা খুলে ফেলবি। তখন ওই সর খাওয়ার বদলে তোমাকে জিজ্ঞাসা করেন 28টা কেন ভাই, বাকি 4টা থাকবে কেন? তোর তো নাই 4টা। থার্ড মোলারকে বলে আক্কেল দাঁত। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা মনে রাখো যে বাচ্চাদের ক্ষেত্রে পিটা থাকবে না। বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? I2C1 M2। দেখো পি নাই আর এমও একটা কমে গেছে, তাহলে কি হবে? I2C1 M2। তাহলে 2 আর 3 2 5, 5 × 2 5 × 2, তার মানে কত হবে? 10/10 = 20। উপরের পাটিতে 10টা, নিচের পাটিতে 10টা, 20টা। এটা হচ্ছে কি দুধ দাঁতের সংকেত। এই দাঁতটা আমাদের পড়ে যাবে। দুধ দাঁতের সংকেত হচ্ছে এইটা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমাদের আর 3টা ক্লাস লাগবে: পরিপাক, শ্বসন, হরমোন, স্নায়ু, স্থূলতা। এই কটা জিনিস পড়াইতে মূল আমাদের যেগুলো চাপের বিষয় পড়ে ফেলছে। রসটা খালি একটু তোমাদের চাপ দিব, রসটা আমি চাপ নিব না, করলে ভালো, করলে ভালো। হ্যাঁ হ্যাঁ, গত শুক্রবারে হয় না, ওই জন্য তো বড় ছিল জন্যই।